This Bengali audio story is copyrighted from September 14th, 2025 and remains protected under copyright law to date. All rights reserved. All rights to this audio story are reserved by the creator. Unauthorized reproduction, distribution, or adaptation is strictly prohibited. This Bengali audio story is a work of fiction. Any similarities to actual persons, living or deceased, events, or locations are purely coincidental. বিভিন্ন স্বাদের গল্পে ভরা এক অপূর্ব মিশেল গল্পের পাঁচমিশালি। আজ আপনাদের জন্য থাকছে দিব্যমিত্রের লেখা এক ভৌতিক গল্প 16 নম্বর প্ল্যাটফর্ম। গল্পটি কিছুটা ইতিহাস আর কল্পনার মিশেলে গড়া। আপনারা কি জানেন আমাদের বাংলায় প্রথম ট্রেন চালু হয়েছিল 1854 সালের 15ই আগস্ট? তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার স্যার রোনাল্ড ম্যাকডোনাল্ড স্টিফেনসন এই লাইন বসিয়েছিলেন হাওড়া ও হুগলির মধ্যে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রথম দিনই সেই ট্রেন করেছিল প্রায় 2 ঘন্টার দেরি। কেন হয়েছিল এমনটা? এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। বাকিটা জানতে হলে শুনতে থাকুন গল্পের পাঁচমিশালির 10ম নিবেদন 16 নম্বর প্ল্যাটফর্ম। অফিস থেকে বেরোতে আজ অভিজ্ঞানের আধ ঘন্টা দেরি হয়ে গেল। রোজকার মতো 7টা নাগাদ নয়, বেরোতে বেরোতে বাজল প্রায় 7:30। তারপর কোনো রকমে মেট্রোর ভিড় সামলে যখন হাওড়া স্টেশনে পা রাখল, তখন ঘড়ির কাঁটা 8:35 ছুঁয়েছে। বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ মাত্র 5 মিনিটের জন্যই ও বর্ধমান লোকালটা মিস করে গেছে। স্টেশনের প্ল্যাটফর্ম তখন কোলাহলে ভরা। ট্রেনের হুইসল, লাউডস্পিকারের ঘোষণা, এদিক ওদিক ছোটাছুটি করা মানুষের ভিড়, সব মিলিয়ে যেন এক চেনা অথচ বিরক্তিকর বিশৃঙ্খলা। অভিজ্ঞানের মনে হচ্ছিল এই কয়েক মিনিট দেরি না হলে এখন হয়তো সে ট্রেনে বসেই বাড়ি ফেরার পথে থাকত। এর পরের ট্রেন রাত 10:40-এ। মাঝখানে প্রায় 2 ঘন্টার শূন্য সময়। প্রতিদিনইও চেষ্টা করে 8:30 ট্রেনটাই ধরতে, কিন্তু আজ হঠাৎ আসা ক্লায়েন্ট মিটিংয়ের সামনে কিছুই করার ছিল না। যাত্রীদের জন্য রাখা বসার জায়গায় গিয়ে ধপ করে বসল অভিজ্ঞান। চারপাশে লোকজনের কথাবার্তা, সুটকেস টেনে নেওয়ার শব্দ, চায়ের কাপে চুমুক দেওয়ার টুংটাং, সব মিলিয়ে যেন হাওড়া স্টেশনটা এক চলমান শহর। ও ক্লান্ত শরীরটা বেঞ্চে হেলিয়ে দিয়ে মোবাইল বের করল। সময় কাটাতে নেটফ্লিক্স খুলল অভিজ্ঞান। এটা ওটা ঘাঁটতে ঘাঁটতে চোখ গিয়ে আটকালো একটা ডকুমেন্টারিতে। স্বাধীনতার বহু আগে ঘটে যাওয়া এক ঘটনা। বাংলায় প্রথম ট্রেন চালু হওয়ার ইতিহাস। দেখা যাচ্ছিল 1854 সালের 15ই আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম ট্রেন চলেছিল। তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইঞ্জিনিয়ার স্যার রোনাল্ড ম্যাকডোনাল্ড স্টিফেনসনই সেই লাইন নির্মাণ করেছিলেন। অদ্ভুত ব্যাপার হলো, ওই ট্রেনটা প্রথম দিনই সময়ের আগে ছেড়েও প্রায় 2 ঘন্টা দেরিতে পৌঁছায়। অথচ তখন তো আর কোনো রেল লাইন ছিল না, যাতে সিগন্যাল সমস্যা বা লাইন বদলের জটিলতা দেখা দেয়। কিন্তু কেন দেরি হয়েছিল তার উত্তর
আজও রহস্য হয়ে রয়ে গেছে। ডকুমেন্টারির দৃশ্য দেখতে দেখতে ভাবনায় ডুবে যাচ্ছিল অভিজ্ঞান। চারপাশের কোলাহল যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল কোথায়। চোখের পাতা ভারী হয়ে এলো, শরীরের ক্লান্তি আরও স্পষ্ট হলো। আর সেই অজান্তেই হাওড়া স্টেশনের গমগমে ভিড়ের মাঝেই ঘুমের অচেনা টানে তলিয়ে গেল সে। অভিজ্ঞান বসু একটি নামী তথ্য প্রযুক্তি সংস্থা এমরন ইনফিনিটির সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। বর্ধমান তার স্থায়ী ঠিকানা। সেখানেই রয়েছেন বৃদ্ধ বাবা মা, যাদের একা ফেলে রেখে কলকাতায় থাকা অভিজ্ঞানের পক্ষে সম্ভব হয়নি। তাই প্রতিদিনই তাকে বর্ধমান থেকে অফিসে আসা যাওয়া করতে হয়। এতে শরীরের ওপর চাপ পড়ে যথেষ্ট, দীর্ঘযাত্রার ধকল সামলানো সহজ নয়। তবুও অভিজ্ঞানের কাজের মান আর নিষ্ঠার প্রশংসা না করে উপায় নেই। সময় মতো দায়িত্ব সামলানো, জটিল সমস্যার সমাধান খুঁজে বের করা আর পুরো টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষতা, এসবই তাকে আলাদা করে তোলে। তা প্রজেক্ট ম্যানেজার সূর্য রায় তাই অভিজ্ঞানের উপর ভরসা করেন ভীষণভাবে। নতুন প্রজেক্টের গুরু দায়িত্ব এলেই প্রথমে অভিজ্ঞানের কথাই তার মনে আসে। তবে অভিজ্ঞান মানুষ হিসেবে ভীষণ অমানবিক। টিমে কারো কাজে সামান্যতম ভুল হলেও সে সঙ্গে সঙ্গে বিষয়টা ম্যানেজমেন্টের কানে তোলে। তার বিশ্বাস, যারা কাজের জায়গায় ভুল করছে তারা এই জায়গাটা ডিজার্ভ করে না, তাদের জায়গায় অন্য কাউকে বসানোই উচিত। একটিমাত্র ভুলের জন্য সে কাউকে ছাড় দেয় না। ফলে সহকর্মীদের মধ্যে সে জনপ্রিয় নয় একেবারেই। কিন্তু সে নিয়ে অভিজ্ঞানের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, বরং তার দৃঢ় বিশ্বাস চাপ দিয়ে, ধমক দিয়ে কাজ আদায় করাই সবচেয়ে কার্যকরী পথ। কয়েকদিন আগেই এর পরিণতি হয়েছে ভয়াবহ। টিমের 3 জন সদস্যকে চাকরি হারাতে হয়েছে অভিজ্ঞানের অভিযোগের কারণে। সহকর্মীদের কাছে যেটা ছিল কেবল সামান্য ভুল, অভিজ্ঞানের কাছে সেটা ছিল ক্ষমার অযোগ্য অপরাধ। আর সেই এক ভুলের শাস্তি হয়েছিল চাকরিচ্যুতি। এই ঘটনার পর থেকে টিমের তার প্রতি বিরাগ আরও বেড়ে গেছে, কিন্তু অভিজ্ঞানের মনে তাতে কোনো দাগ কাটেনি। অফিসের করিডোরে তাই অভিজ্ঞানের উপস্থিতি মানেই চাপা অস্বস্তি আর সবার মনে একরকম অদৃশ্য আতঙ্ক। অথচ অভিজ্ঞান নিজে ভাবে সেই ঠিক, বাকিরা সবাই ভুল। ঠিক এই নির্দয় মনোভাবটাই যেন অদ্ভুতভাবে হয়তো ইতিহাসের এক প্রাচীন অন্ধকার অধ্যায়ের সঙ্গে মিল খুঁজে নেয়, যার পরিণতি আজও কেউ ভেবে উঠতে পারে না। যাই হোক, অভিজ্ঞানের ঘুম ভাঙল যখন, তখন ঘড়িতে বাজে 10:37। ও হকচকিয়ে উঠে ঘড়ির দিকে তাকাতেই আটকে উঠল। মাত্র 3 মিনিট বাকি আছে ওর ট্রেন ছাড়তে। বোর্ডে দেখল বর্ধমান লোকাল ছাড়বে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে। কোনো রকমে প্ল্যাটফর্মে পৌঁছে সামনে যে কামরাটা পেল সেটাতেই উঠে গেল, আর ঠিক তখনই ট্রেনও চলতে শুরু করলো। অভিজ্ঞান একটা দীর্ঘশ্বাস ফেলল। যাক, ট্রেনটা ধরতে পেরেছি। এবার একটু নিশ্চিন্ত হয়ে চারপাশে তাকাতেই ও অবাক হয়ে গেল। কামরাটা পুরো ফাঁকা, কাউকে দেখা গেল না। না, অনেকটা দূরে এক কোণে একজন বসে আছে, মাথা নিচু করে। লোকটা পিছন ফিরে তাকায়, মুখ বোঝা যাচ্ছে না,
তবে পোশাক দেখে অভিজ্ঞানের মনে হলো সে হয়তো কোনো নিম্ন শ্রেণীর মানুষ। ও ভাবতে লাগলো, এমন কি রাত হয়েছে যে কামরাটা একেবারেই খালি, অথচ এটা তো শীতের রাতও নয়। যাই হোক, আর বেশি কিছু না ভেবে অভিজ্ঞান জানলার বাইরে তাকালো। ট্রেন তখন দুলকি চালে ছুটে চলেছে। শরীরের ক্লান্তির সঙ্গে ঠান্ডা হাওয়ার ছোঁয়ায় আবারও ঘুম এসে গেল ওর চোখে। অভিজ্ঞান ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নে যেন সময় পিছিয়ে গেল স্বাধীনতার বহু আগে, সেই 1854 সালের অগস্ট মাসে। ও দেখল বাংলার প্রথম রেললাইন থেকে ট্রেন ছাড়ার মুহূর্ত। সামনে দাঁড়িয়ে রয়েছেন তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিফ রেল ইঞ্জিনিয়ার স্যার রোনাল্ড ম্যাকডোনাল্ড স্টিফেনসন, যিনি এই লাইন তৈরির নেপথ্য কারিগর। ট্রেন ছাড়ল হাওড়া থেকে হুগলির উদ্দেশ্যে। জনতার ভিড়, উত্তেজনা, বাঁশির শব্দ সব মিলিয়ে এক ঐতিহাসিক মুহূর্ত। সেই ট্রেনে ভিড়ের মধ্যে উঠে পড়েছিল 3 জন সাধারণ শ্রমিক, শান্তনু খামারু, অশোক বেরা আর দীপ্তেন কর্মকার। কামরার এক কোণে বসে তারা নিজেদের মতো করে গল্পে মেতে উঠেছিল। শান্তনু হেসে বলল, একশো অশোক, এই গাড়ি থাকলে আমাকে কলকাতা যাও না অনেক কষ্ট করতে কই মা যাইব। অশোক মাথা নেড়ে জবাব দিল, ঠিকই কইসস, আগে নৌকায় ক ঘন্টা সময় লাগে যাইতো, এখন তো ঝটপট পৌঁছায় যামু। দীপ্তেন একটু উত্তেজিত গলায় বলল, কি দারুণ জিনিস রে, ম্যাক্সিয়াল সাহেব অন্তত হেইডা ভালো কাজ করছে। ভাব, আমরা গরিব মানুষরাও সাহেব গো মতো ট্রেনে চাইপা কলকাতা যাতি পারবো। 3 জনের হাসি ঠাট্টার মাঝে ট্রেন ধীরে ধীরে এগোতে লাগলো। কিন্তু সেই দিনই ঘটেছিল অদ্ভুত এক ঘটনা। ট্রেনটি প্রায় 2 ঘন্টা লেট করেছিল, যদিও সিগন্যাল বা ক্রসিংয়ের কোনো প্রশ্নই ওঠে না, কারণ তখন একটাই রেললাইন ছিল। বিষয়টা আজও ইতিহাসে এক অমীমাংসিত রহস্য। আরও অদ্ভুত ছিল আরেকটি ঘটনা। শান্তনু, অশোক আর দীপ্তেন, এই 3 জনকে আর কোনো দিনও দেখা যায়নি। তারা হাওড়া থেকে উঠলেও হুগলিতে তাদের নামতে কেউ দেখেনি। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সবাই তাদের খুঁজেছিল, কিন্তু 3 জন যেন হাওয়ায় মিলিয়ে গেছিল। অভিজ্ঞান স্বপ্নের ভেতর দেখছিল সব কিছু। দৃশ্যগুলো যত এগোচ্ছিল ততই তার শরীরে শীতল একটা স্রোত বয়ে যাচ্ছিল। হঠাৎ অভিজ্ঞানের তন্দ্রা ভেঙে গেল। চমকে উঠে বুঝতে পারল ট্রেনটা থেমে আছে কোনো ঘন অন্ধকার জঙ্গলের ভেতর। চারদিক গা ছমছমে অন্ধকারে ডুবে আছে। কোথাও কোনো আলো নেই, না বাইরে না কামরার ভেতর। পুরো পরিবেশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় স্তব্ধ হয়ে আছে। কিছুক্ষণ কেটে গেল। শুধু দূরে কোথাও প্যাঁচার ডাক আর ঝিঝি পোকার একঘেয়ে শব্দ শোনা যাচ্ছিল। এই ভয়াল নীরবতা অভিজ্ঞানের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। ঠিক তখনই হঠাৎ পাশ থেকে যেন এক অচেনা কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, আরে ম্যাক্সিয়াল সাহেব না? অভিজ্ঞান চমকে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎই সামনের অন্ধকারে এক জোড়া চোখ জ্বলে উঠল।
শিউরে উঠল অভিজ্ঞান, বুকের ধকধকানি বাড়তে লাগলো। এরপরই পেছন থেকে আর একটা গভীর কণ্ঠস্বর ভেসে এলো। কি সৌভাগ্য আমাগো, আজ এতদিন পরে আবার ম্যাক্সিয়ার সাহেবরে দেখলাম। আতঙ্কে অভিজ্ঞান পিছনে ফিরতেই দেখল সেখানেও অন্ধকার চিরে আরেক জোড়া চোখ জল করছে। তার গলা শুকিয়ে এলো, কোনোভাবে গলার স্বর বের করতে পারল না। অনেক কষ্টে প্রায় অস্পষ্ট গলায় যা বলতে পারল তা হলো, কে তোমরা? ইতো রাতে এখানে কি করিতেছ? কিন্তু শব্দগুলো বেরোলো অদ্ভুত ভাঙা ইংরেজি টানে, ভারী আর কর্কশ সুরে। অভিজ্ঞান থমকে গেল, নিজের গলার স্বর নিজেরই মনে হলো না। ঠিক তখনই ট্রেনটা একটা দীর্ঘ হুইসেল দিয়ে ধীরে ধীরে গড়িয়ে চলতে শুরু করলো। কিন্তু সেই হুইসেলের শব্দ কিংবা চাকার খটখট আওয়াজ কোনোটাই অভিজ্ঞানের চেনা লাগলো না। যেন আধুনিক ট্রেন নয়, বহু পুরনো কোনো স্টিম ইঞ্জিন, যার কালচে ধোঁয়া আর গভীর গর্জনে গোটা কামরা কেঁপে উঠছে। অন্ধকারে জল করা দুটি চোখ এখনো ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎই আরও এক জোড়া চোখ অগ্নিশিখার মতো জ্বলে উঠল একেবারে অভিজ্ঞানের সামনে। সেই সঙ্গে ভেসে এলো বজ্রগম্ভীর কণ্ঠস্বর, সে কি ম্যাক্সিয়ার সাহেব? সত্যি আমাকে চিনতে পারতেছেন না? আমি দীপ্তেন কর্মকার, আর এরা শান্তনু কামারু আর অশোক বেরা। এরই মধ্যেই আমাকে ভুইলা গেলেন। কণ্ঠস্বরের প্রতিধ্বনি যেন কামরার দেয়ালে ধাক্কা খেয়ে আবার ফিরে এলো। অভিজ্ঞান আতঙ্কে স্থির হয়ে গেল। ঠিক তখনই ওর চোখের সামনে ভেসে উঠল এক বিভীষিকাময় দৃশ্য। এক নিমেষে ও যেন ছিটকে চলে গেল সেই 1854 সালের 15ই আগস্টের দিনটিতে। ও দেখতে পেল রোনাল্ড ম্যাকডোনাল্ড আর তার দলবল কিভাবে নির্মম নিষ্ঠুরতায় 3 জন শ্রমিককে মারতে মারতে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল চলন্ত ট্রেন থেকে। Hey, you dirty niggers! How dare you to board my train? Get off from the train immediately! রেল লাইনের ধারে তখন রক্তে ভেসে যাচ্ছে মাটি। শ্রমিকদের হৃদয় বিদারক আর্তনাদ বাতাসে কাঁপন তুলছে, অথচ কামরার ভেতরে ওই বিদেশি সাহেবদের মুখে রয়ে গেছে কেবল অট্টহাসি, আনন্দ আর ফুর্তির উল্লাস। শ্রমিকদের মৃত্যুর পরও তাদের বিন্দুমাত্র অস্বস্তি হলো না, বরং ট্রেন থামিয়ে ঘন্টা দুয়েক ধরে চাকাগুলোয় লেগে থাকা রক্ত আর মাংস পরিষ্কার করা হলো। তারপর আবার ট্রেন ছেড়ে দিল দুলে দুলে। গন্তব্যে পৌঁছতে প্রায় 2 ঘন্টা দেরি হলেও সেই দেরির আসল কারণ কেউ কোনোদিন জানতে পারল না। কোথাও কোনো তদন্ত হয়নি, কোনো খোঁজও নেওয়া হয়নি। কিন্তু সেই 3 শ্রমিকের পরিবার, 3টে পরিবার ধীরে ধীরে ভেঙে পড়ল, অনাহারে অর্ধাহারে দিশেহারা হয়ে গেল। আর ইতিহাসের পাতায় তাদের নাম কোথাও লেখা হলো না, যেন তারা কখনো অস্তিত্বই রাখেনি। কি সাহেব, মুখ দিয়া তো কথা সরতাছে না। অশোকের চোখ দুটো অগ্নিশিখার মতো জ্বলে উঠল।
কণ্ঠের প্রতিধ্বনি যেন কামরার ভেতর থেকে বেরিয়ে গিয়ে আবার ফিরে এলো আরও ভীতিকরভাবে। অভিজ্ঞান ভয়ে শিউরে উঠল, বুক কাঁপছে ঢাকের মতো। সে বুঝতে পারল আজ আর কোনো সাধারণ ঘটনার মধ্যে নেই। সে পড়েছে 3 অশরীরীর পাল্লায়। ও বহু কষ্ট করে গলা ছেড়ে বলল, সেদিন আমরা নেশা করিয়াছিলাম, মাথার ঠিক ছিল না। আমার বানানো নতুন ট্রেনে তোমাদের মতো নিগার্সদের দেখিয়াছিলাম। সো উই কান্ট কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার। মেবি আমাদের ভুল হইয়াছিল। ইকন ছাড়িয়া দাও আমাকে। কিন্তু নিজেরই উচ্চারণ শুনে অভিজ্ঞান যেন বিদ্যুৎ খেলে চমকে উঠল। এ কি বলছে সে? এ কোনো অচেনা বিদেশি গলার স্বর, যেন তার ভেতর থেকে কথা বলছে রোনাল্ড ম্যাকডোনাল্ড সাহেবের হিংস্র আত্মা। শান্তনু এবার এগিয়ে এসে দাঁত বের করে খিচিয়ে হেসে বলল, ঠিকই কইছেন ম্যাক্সিয়াল সাহেব, ভুল আপনাকে হয়েছিল সেদিন, কিন্তু এইটা তো একটা ভুল হইল না। আপনাকে ভুল চলতেছিল বছরের পর বছর। দীপ্তেন গর্জে উঠল, আপনাকে ভুলের কি সীমা আছে? দেখেন এই ট্রেনটারে, এই ইঞ্জিনটারে, এই প্ল্যাটফর্মটারে সব জায়গায় আপনারা হাত দিচ্ছেন। লোহা, কাঠ, পাথর কোনোটারে রেহাই দেন নাই। শুধু ভাঙা, গুঁড়ো কইরা ফেলা, মানুষের জীবন কেড়ে নেওয়া, এইটাই ছিল আপনাকে কাম। অভিজ্ঞানের শরীর হিম হয়ে গেল। হঠাৎ মনে পড়ল, হাওড়া স্টেশনে তো কোনো 16 নম্বর প্ল্যাটফর্ম নেই। পুরনো কমপ্লেক্সে আছে 1 থেকে 15 নম্বর, নতুনটায় 17 থেকে 23 নম্বর, 16 কোথাও নেই। তাহলে এই কামরাই কি তবে অশরীরীদের গড়া ভৌতিক ফাঁদ? দীপ্তেন আবার গর্জে উঠল, আপনাকে মনে নাই সাহেব, যতদিন আপনারা বাঁচছিলেন ততদিন লাশ চাপা দিছেন, রক্ত ধুইছেন, আমাগো উপর ভীষণ অত্যাচার করছেন। অহন আমাগো পালা, অহন প্রত্যেক দিন রাইতে এই প্ল্যাটফর্ম 16টিতে ট্রেন খাড়ায়, শুধু প্রতিশোধ নিবার লিগা। অশোক এগিয়ে এসে বলল, জানেন তো, কখন আমরা প্রত্যেক রাইতেই এনে অপেক্ষা করি কখন আপনাকে মতো কোনো সাহেব ভুল পথ ধইরা আইব আর আমাকে হাতে ধরা পড়ব। তখন এই ট্রেনেই হইব অগ শেষ। আজকের রাইতটা আপনার। চলন্ত ট্রেন থাইকা আপনারে আমরাই ফেলাম। দেহি কেমনে লাগে সাহেব? হ্যাঁ। অভিজ্ঞান মরিয়া হয়ে বোঝাতে চেষ্টা করল, সে তো সেই ম্যাকডোনাল্ড নয়, সে কোনো অন্যায় করেনি। কিন্তু ওর ঠোঁট যেন ওর কথা মানছে না, বরং মুখ দিয়ে বেরিয়ে এলো আরও বিষাক্ত, আরও হিংস্র বিদেশি উচ্চারণ। তোমরা কালা আদমিরা এই ট্রেনে একদম অ্যাকসেপ্টেবল ছিলে না। ইউ আর অল ডার্টি নিগার্স। তোমাদের ময়লা গায়ে আমার ট্রেন খারাপ হইতো। এইসব স্টিম ইঞ্জিন তো কেবল দূষণ ছড়াইতো। সো উই রিপ্লেস দেম উইথ ইলেকট্রিক ইঞ্জিন। যুগের সাথে যা অযোগ্য তাকে রিমুভ করিতেই হয়। আমি সেই সেম কার্য করিয়াছি। কথা শেষ হতেই কামরার বাতাস কেঁপে উঠল। হঠাৎ হাড় কাঁপানো শীতল হাওয়া বইতে লাগলো। জানলার বাইরে আধার ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খেল। আর ঠিক সেই মুহূর্তে 3 শ্রমিকের চোখে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল। তারা একসাথে গর্জে উঠল,
কামরার মেঝে লোহার জানলা কেঁপে উঠল, আর অভিজ্ঞানের মাথার ভেতর ধ্বনিত হতে লাগলো এক ভয়ঙ্কর সত্য। সে আর অভিজ্ঞান নেই, সে হয়ে উঠেছে অতীতের সেই অভিশপ্ত ম্যাকডোনাল্ড সাহেব। আজ রাতেই আসছে তার দুঃস্বপ্নের শেষ অধ্যায়। কামরার ভেতর অশরীরী কণ্ঠের প্রতিধ্বনি প্রতিক্ষণে আরও কর্কশ, আরও ভীতিকর হয়ে উঠছিল। জানলার কাছে কুয়াশার মতো জমে উঠেছিল তিনটি বিকৃত মুখ, শান্তনু, অশোক, দীপ্তেন। তাদের চোখ দুটোতে জ্বলছিল প্রতিহিংসার আগুন। অভিজ্ঞান হাত জোর করে কাকুতি মিনতি করতে চাইল, কিন্তু ঠোঁট থেকে ঝরে পড়ল কেবল সেই অভিশপ্ত সাহেবী বুলি। You dirty niggers! You don't deserve to live! Get out of my train! এই কথাগুলো যেন তিন অশরীরীর বুকে আরও ক্রোধের আগুন ঢেলে দিল। মুহূর্তে তারা এগিয়ে এলো এবং হিমশীতল অথচ লোহার শিকলের মতো শক্ত হাত অভিজ্ঞানের কাঁধে চেপে ধরল। অশোক দাঁত বের করে বলল, সাহেব, আমাগো টিরেন থাইকা ফেলাইছিলেন না? অহন আমাগো পালা। শান্তনু গর্জে উঠল, জানেন তো চলন্ত টিরের থাইকা ফেলাইলে শরীর কেমনে ঘুরাইয়া যায়? দীপ্তেন চোখ রক্তবর্ণ করে এগিয়ে এলো। তার কণ্ঠ বজ্রপাতের মতো কেঁপে উঠল। আজ সেই সাদা আপনিও পাইবেন। তিনজন একসাথে অভিজ্ঞানের হাত পা চেপে ধরল। কামরার দরজা হঠাৎই নিজে থেকে খুলে গেল, আর বাইরে দেখা গেল ঘন অন্ধকার জঙ্গল ছুটে যাচ্ছে পেছনে। কালো শূন্যতায় তীব্র শব্দ তুলে ছুটেছে সেই অভিশপ্ত ট্রেন। না না না, আমি অভিজ্ঞান, আমি সাহেব নই। বুক ফুঁড়ে আর্তনাদ বেরোলো, কিন্তু কানে পৌঁছলো কেবল কর্কশ বিদেশি চিৎকার। I am the master. I built this train. I own you all. শব্দটা শেষ হওয়ার আগেই তিন অশরীরী মিলে ওকে ঠেলে দিল চলন্ত ট্রেন থেকে। এক মুহূর্তে চারপাশ অন্ধকারে গিলে নিল ওকে। বাতাস কানে ছিঁড়ে যাওয়ার মতো শোঁ শোঁ করে বেজে উঠল। মাটি, রেল লাইন আর রাতের জঙ্গলে কুয়াশা মিলেমিশে এক ঘূর্ণিঝড়ের মতো দেহটাকে টেনে নিল নিচে। কোথাও তিন অশরীরীর হাসি গর্জে উঠল। তারপর সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। অভিজ্ঞানের যখন জ্ঞান ফিরে এলো, বুঝতে পারল সে এখনো হাওড়া স্টেশনের যাত্রীদের বসার জায়গাতেই বসে আছে। বুক ধড়ফড় করছে, কপাল ভিজে উঠেছে ঘামে। মনে হলো ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন থেকে সদ্য জেগে উঠল সে। হঠাৎ চোখ গেল ঘড়ির কাঁটার দিকে, 10:37। অভিজ্ঞান শিউরে উঠল। সেই একই সময়, আর মাত্র 3 মিনিট বাকি ও ট্রেন ছাড়ার। আতঙ্ককে পাশ কাটিয়ে ব্যাগ কাঁধে নিয়ে দৌড় দিল সে। বোর্ডের দিকে তাকাতেই তার গা ঠান্ডা হয়ে এলো। স্পষ্ট লেখা, বর্ধমান লোকাল রাত 10:40 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ঠিক তখনই এক ঝলক ঠান্ডা হাওয়া এসে ওর শরীর কাঁপিয়ে দিল। মনে হলো সেই হাওয়ার সঙ্গে কেউ কানে কানে হেসে উঠল। আমরা তো আপনার লিগা অপেক্ষায় আছি। তবে কি আবার
এতক্ষণ আপনারা শুনছিলেন দিব্যমিত্রের লেখা ভৌতিক গল্প 16 নম্বর প্ল্যাটফর্ম। গল্প পাঠ ও উপস্থাপনায় আর অভিজ্ঞান, শান্তনু, অশোক, দীপ্তেন ও স্যার রোনাল্ড ম্যাকডোনাল্ড স্টিভেনসনের চরিত্রে কণ্ঠ দিয়েছেন দিব্য মিত্র। সম্পূর্ণ পরিকল্পনা ও পরিচালনায় দিব্য মিত্র। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে গিয়ে বেল আইকন প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখুন, যাতে নতুন গল্প আপলোড হলে হাতছাড়া না হয়। আজকের মতো এ পর্যন্তই। খুব শীঘ্রই ফিরছি পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন, গল্পের পাঁচমিশালির পাশে থাকবেন। ধন্যবাদ।